ফাহমিদুল ইসলামের জাতীয় দলে খেলা না খেলা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে। হ্যাশট্যাগ ব্রিং ব্যাক ফাহমিদুল, এটা তো গতকালকে থেকেই সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং। সমর্থকরা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল তুলেই থেমে থাকেননি, তারা রাজপথে পর্যন্ত নেমে এসেছেন। তারা মিছিল করছেন, স্লোগান তুলছেন, প্ল্যাকার্ড, ব্যানার সহ তাদের প্রতিনিধিরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে জোরালো সেই দাবিটা জানিয়েছেন যে ইতালিতে খেলা এই ফুটবলারকে বাংলাদেশ জাতীয় দলে ভারতের বিপক্ষে স্কোয়াডে রাখতেই হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টাও এই বিষয় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বাফুফে সভাপতির সঙ্গে মিটিং করেছেন। আজ জাতীয় ফুটবল দলের ফটো সেশন এবং অফিসিয়াল প্রেস কনফারেন্স ছিল। কাল তো দলটা আর কি দেশ ছেড়ে চলে যাচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য। ওই প্রেস কনফারেন্সেও ফাহমিদুল ইস্যু এসেছে, জাতীয় দলের কোচের কাছে সেই ইস্যু নিয়ে প্রশ্ন পর্যন্ত ছুটে গিয়েছে। বাংলাদেশ ফুটবলে এই যে ফাহমিদুল ইস্যু, সেই ইস্যুটাতে কি শেষটা আসলে কিরকম হবে? এই জায়গাটাতে কি সত্যি সত্যি তাকে ভারতের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে? অন্তর্ভুক্ত করাটা উচিত? আমাদের ফুটবল যে একটা সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে রয়েছে, নাকি সেই জিম্মি হয়েই আসলে থাকবে? ফাহমিদুলের ইস্যুটা এই জায়গাটাতে একটা টেস্ট কেস হিসেবে কি দেখা যেতে পারে কিনা? দেখুন, ফাহমিদুলের এই পুরো ইস্যুটাতে আমার বেশ কয়েকজনের কথা মনে পড়ছে। রোমারিও, রিভালদো, ফার্নান্ডো রোদেন্ডো, রুট ফন নিস্টেলরয়, রয় কিন, ডেভিড বেকহাম, এমনকি মেসি, ক্রিস্টিয়ানো, নেইমার পর্যন্ত। আর আমার মন খারাপ হচ্ছে খুব করে হামজা চৌধুরীর জন্য। কেন? সেই আলোচনাটাই করছি। যাদের নাম আমি বললাম, ওই ভদ্রলোকটা মনে হয় ফুটবল খেলতে পারতেন, মোটামুটি ভালোই খেলতেন আর কি। হ্যাঁ, সেই ফুটবলারদের কথা আমি এইখানটাতে ফাহমিদুলের ইস্যুটাতে কেন আনছি, আমি যদি ছোট্ট করে একটুখানি বলি। 2002 বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডে রোমারিওকে রাখতে হবে, এই নিয়ে তো একটা গণদাবির মতো ব্রাজিলে উঠে গিয়েছিল। স্বাভাবিক। এর মাত্র 8 বছর আগেই 1994 বিশ্বকাপে ব্রাজিলকে জেতানোর নায়ক তিনি। তার আগের দুইটা সিজনে, ওই 2002 বিশ্বকাপের দল ঘোষণার আগের দুইটা সিজনে ব্রাজিলিয়ান লিগের টপ স্কোরার তিনি ছিলেন। তাকে দলে রাখার সেই দাবিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পর্যন্ত, ফুটবল ফেডারেশন না, ব্রাজিল দেশের প্রেসিডেন্ট পর্যন্ত তিনি আর কি তার ওই মেঠো বক্তৃতায় ঘুরিয়ে ফিরে বলেছিলেন যে রোমারিওকে যেন জাতীয় দলে রাখা হয়। ব্রাজিলের কোচ লুই ফিলিপে স্কলারি রোমারিওকে তারপরেও সেই জাতীয় দলে রাখেননি। 1998 বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ড্যানিয়েল পেসারোলা ফার্নান্ডো রোদেন্ডোকে, যিনি রিয়াল মাদ্রিদে খেলছেন, ওই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার, তাকে রাখেননি। কেন? কারণ হচ্ছে কি, তিনি কোচের কথা মতো চুল কাটতে রাজি হননি। আমি যে ওই যে আরো কয়েকজনের কথা বললাম, রুট ফন নিস্টেলরয়, ডেভিড বেকহাম, রয় কিন, তাদেরকে স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বের করে দিয়েছেন এক অর্থে। আমি মেসি, ক্রিস্টিয়ানো, নেইমারদের কথাও পর্যন্ত উল্লেখ করছি। 2006 বিশ্বকাপ স্কোয়াডে মেসি ছিলেন, কিন্তু কোচ হোসে পেকারম্যান তার উপরে ট্রাস্ট করতে পারেননি, সেই অর্থে যে তিনি হচ্ছে গিয়ে দলের আক্রমণের একবারে মধ্যমণি হয়ে থাকবেন। আর্জেন্টিনার বিদায়ের পেছনে সেটাকে একটা কারণ ধরা হয়। ক্রিস্টিয়ানো রোনালদোকে গত বিশ্বকাপে আমরা দেখেছি কোচ ফার্নান্ডো সান্টোস তাকে একাদশ থেকে বাদ দিয়েছেন। ক্রিস্টিয়ানোকে আমরা ম্যানচেস্টার ইউনাইটেডে দেখেছি, এরিক টেন হাগ তাকে একাদশটাতে রাখেননি। নেইমারের কথা বলছি, 2010 বিশ্বকাপের আগে নেইমারকেও জাতীয় দলে নেয়ার সেই দাবিটা উঠেছিল ব্রাজিলে। খুবই তরুণ প্রতিভা তিনি, কিন্তু ওই বিশ্বকাপে কোচ কার্লোস ডুঙ্গা তাকে রাখেননি। এখন আমি এই যে এতগুলো উদাহরণ দিলাম, সেই উদাহরণগুলো সবগুলোতে কি কোচ সাকসেসফুল হয়েছেন? না। কিন্তু ফুটবলে কোচই যে শেষ কথা, সেটা বোঝানোর জন্য আমি এই কথাটা বললাম। দেখুন, ফুটবল এবং ক্রিকেট, আমরা ক্রিকেটের সঙ্গে অনেক সময় ফুটবলটাকে মিলিয়ে ফেলি, গুলিয়ে ফেলি। ক্রিকেট খেলাতে কোচ থাকেন, ক্রিকেট খেলাতে ক্যাপ্টেন থাকেন, ক্রিকেট খেলাতে সিলেকশন প্যানেল থাকেন, এবং তাদের প্রত্যেকেরই রোল খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি এখনো পার্সোনালি বিলিভ করি যে ক্রিকেট ম্যাচে, ক্রিকেট এখনো ক্যাপ্টেন্স গেম, ওইখানটাতে ক্যাপ্টেনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফুটবল তা না। ফুটবল হচ্ছে কোচেস গেম। ফুটবল অ্যাবসলিউটলি কোচের গেম। ফুটবলে ক্যাপ্টেনের ভূমিকা খুবই নগণ্য। ফুটবলে সিলেকশন প্যানেল বলে কোনো কিছুই নেই। কোচ যা করেন সেইটাই হচ্ছে গিয়ে সব। এখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাবিয়ের কাবরেরা, তিনি ফাহমিদুলকে জাতীয় দলের সঙ্গে রাখেননি। ইতালি থেকে তাকে উড়িয়ে আনা হয়েছে, সৌদি আরবে দলের সঙ্গে তিনি 1 সপ্তাহ প্র্যাকটিস করেছেন। তারপরে তার মনে হয়েছে যে এই 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ভারতের বিপক্ষে, সেইখানে তিনি ফাহমিদুলকে রাখবেন না। সেই কারণে তাকে ইতালিতে ফেরত পাঠানো হয়েছে। তিনি দলের সঙ্গে দেশে আসেনি। দলের সঙ্গে যে দেশে আসেনি তার একটা ব্যাখ্যা তাবিদ আওয়াল, ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, তিনি সেটা দিয়েছেন যে
ফাহমিদুলের সঙ্গে তার কথা হয়েছে, ফাহমিদুলের বাবার সঙ্গে কথা হয়েছে এবং তারা বলেছেন যে যদি 23 সদস্য চূড়ান্ত স্কোয়াডে না রাখা হয় সেক্ষেত্রে একদিনের জন্য বাংলাদেশে তারা আর আসবেন কেন, সেই কারণে সৌদি আরব থেকে তারা ইতালিতে চলে গেছেন। সেটা কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়েছেন। আমি যেই কথাটা বলছি, ফাহমিদুলের খেলা কি আপনারা দেখেছেন কিনা, আমি আগের একটা ভিডিওতে প্রশ্ন করেছিলাম, অনেকে বলেছেন যে না আমরা তো ওই যে একটা ক্লিপ দেখেছি যে ফুটবল ফেডারেশন থেকে পাঠানো হয়েছে, তার কি দুর্দান্ত গতি, অসাধারণ ড্রিবলিং, সব ঠিক আছে, প্র্যাকটিস ম্যাচে তিনি এত ভালো করেছেন, সব ঠিক আছে। কোচ তো ফার্স্ট হ্যান্ড তার চেয়ে অনেক বেশি করে দেখেছেন, এক সপ্তাহ ধরে তিনি দেখেছেন, ট্রেনিং সেশনের পর ট্রেনিং সেশনে দেখেছেন। কোচের সিদ্ধান্তটা কি আমাদের এখানে মেনে নিতে হবে না? আমাদের এই খেলাটার কথাটা বুঝতে হবে, ফুটবল। আমি বলছি না হাবিয়ার কাবরেরা খুব ভালো কোচ, আমি বলছি না বাংলাদেশ ফুটবলে কোনো সিন্ডিকেট নেই, আমি বলছি না যে এই সিন্ডিকেটের হাতে বাংলাদেশের ফুটবল জিম্মি না, এই সবগুলোই সত্যি হতে পারে। ভাই তাহলে দাবি তোলেন যে হাবিয়ার কাবরেরা কোচ হিসেবে থাকতে পারবেন না, হাবিয়ার কাবরেরাও কোচ হিসেবে থাকবেন, ফাহমিদুলও দলে আসবে, এটা তো হবে না, এটা তো কোচের সিদ্ধান্ত। কোচের সিদ্ধান্তের উপরে যে ফুটবলে আপনি কিছু করতে পারেন না, কোচের সব সিদ্ধান্ত ঠিক হবে না। ব্রাজিলের লুই ফিলিপ স্কলারি 2002 বিশ্বকাপে রোমারিওকে ছাড়া গিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন, আবার 98 ওয়ার্ল্ড কাপে তো আর্জেন্টিনার ড্যানিয়েল পেসারেলা, ফার্নান্ডোকে ছাড়া যে গিয়েছেন, চ্যাম্পিয়ন হতে পারেননি। সো আপনি এটাকে মিলাতে পারবেন না। স্যার অ্যালেক্স ফার্গুসন যেমন তাদের ওই কিংবদন্তি ফুটবলারদের বেকহাম, রয় কিন, নিস্টেল রয়দের বের করে দিয়েও ইউনাইটেডকে নতুন প্রজন্ম আবার তৈরি করতে পেরেছেন, অন্যান্য অনেক কোচ তো সেটা পারেননি, ব্যর্থ হয়েছেন। 2010 বিশ্বকাপে কার্লোস ডুঙ্গা ব্যর্থ হয়েছেন, 2006 বিশ্বকাপে আর্জেন্টিনা কোচ ব্যর্থ হয়েছেন, ফার্নান্ডো স্যান্টাস পর্তুগালের হয়ে গত বছর ব্যর্থ হয়েছেন, গত ওয়ার্ল্ড কাপে, ফেয়ার এনাফ, ঠিক আছে। কিন্তু যতক্ষণ আপনার ফুটবল কোচ এই দায়িত্বটা থাকবেন ততক্ষণ সবকিছু ফুটবল কোচেরই করতে হবে, তার উপরে আপনার ট্রাস্ট করতে হবে। ট্রাস্ট করেন না, হাবিয়ার কাবরেরা ভালো কোচ না, আমি হাবিয়ার কাবরের বিরাট কোনো ফ্যান না। কাজী সালাউদ্দিনের ওই যে 2008 থেকে 2024 পর্যন্ত এই যে 16-17 বছর যে দায়িত্ব ছিলেন তিনি, সেই সময় বাংলাদেশ জাতীয় দলের ফুটবল কোচ অন্তত পক্ষে 20 থেকে 25 বার চেঞ্জ হয়েছে, অনেক কোচ 2 বার 3 বার করেও এসেছেন। বাংলাদেশ ফুটবল উন্নতি হয়েছে? উন্নতি হয় নাই। সো হাবিয়ার কাবরেরা আসার পরে কি বাংলাদেশ ফুটবলের বিরাট কোনো উন্নতির ধারা রয়েছে? না। তাহলে ভাই কোচ বাদ দেওয়ার এই মানে আপনার দাবিটা তুলতে হবে যে না আমাদের এই কোচটা যথেষ্ট ভালো কোচ না, বাংলাদেশের জন্য যথেষ্ট একজন ভালো কোচ আনতে হবে। সিন্ডিকেট ভাঙার দাবি অবশ্যই করতে হবে, যে বাংলাদেশ ফুটবলে যে সিন্ডিকেট রয়েছে, ঠিক আছে, এই ক্লাব থেকে এতজন নিলাম, এই ক্লাব থেকে এতজন নিলাম, এই ক্লাব থেকে এতজন জাতীয় দলে নিলাম, সেটা আমাদের ভাঙার দাবি করতে হবে। কিন্তু তার অর্থ এইটা না যে ভারতের বিপক্ষে এই ম্যাচটাতে ফাহমিদুলকে নিয়ে এসে সেই জিনিসটা করতে হবে, আনার দাবির মাধ্যমে সেই দাবিটা প্রতিষ্ঠিত করতে হবে। ফুটবল খেলা এইভাবে হয় না। আমি জানি যে আমার এই আলোচনার সঙ্গে আপনারা অনেকেই একমত হবেন না, মোর দেন 50% একমত হবেন না, কিন্তু ভাই যেইটা সত্য, খেলাটার তো একটা আলাদা মাত্রা রয়েছে, ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা অন্যান্য খেলার সঙ্গে সেটা মিলালে তো হবে না। আমাদের এই কোচ ভালো না, ফাহমিদুলের প্রতিভাটা তিনি স্পট করতে পারেননি, ফেয়ার এনাফ, তাহলে হচ্ছে কি কোচ বদলের দাবি করবেন, ফাহমিদুলকে জাতীয় দলে ফেরানোর না। এখন বাংলাদেশ ফুটবল যে সিন্ডিকেটের হাতে আছে, আমি বারবার বলছি যে সিন্ডিকেট বাংলাদেশ ফুটবল অবশ্যই রয়েছে, বাংলাদেশ ফুটবলে যে এই যে পিছিয়ে পড়া সেগুলোর পেছনে অনেক কিছু দায়ের মতো এটারও একটা দায় রয়েছে। কিন্তু আমাকে বলেন তো ফাহমিদুলকে কে স্পট করেছে? ফাহমিদুল যে ইতালির 4th ডিভিশন লিগে খেলে সেখানটাতে তাকে কে স্পটটা করেছে? এই সিন্ডিকেটের কেউ না কেউই তো করেছে, মানে সিন্ডিকেটের অংশই তো করেছে। সো তারা যদি সেখানটাতে স্পট করে ফাহমিদুলকে ন্যাশনাল টিমের ট্রেনিং পর্যন্ত নিয়ে আসতে পারে, তাহলে তাকে মূল দলে, চূড়ান্ত দলে রাখবে না কেন? আমি আলোচনার মধ্যেই যাচ্ছি না যে ডিসিপ্লিনের ইস্যু রয়েছে কিনা, ন্যাশনাল টিমের প্র্যাকটিসের সময় সতীর্থদের সঙ্গে এইটা যারা হচ্ছে, আমি তার ভাই ফুটবল মানে ওইভাবে কাভার করি না, মাঠে গিয়ে কাভার করি না বাংলাদেশের ফুটবল। সো সেই চাবি জানি, কিন্তু যারা কাভার করে তাদের কাছ থেকে এগুলো শুনেছি যে ওইখানটা সতীর্থদের সঙ্গে ডিসিপ্লিনের ইস্যু রয়েছে বা তার সঙ্গে সে বাদানুবাদ রয়েছে, সেগুলো আপনি বাদ দেন, আমি ওগুলো বাদই দিলাম। কিন্তু এন্ড অফ দ্য ডে যে ফাহমিদুলকে ন্যাশনাল টিমের এই ট্রেনিং পর্যন্ত কারা নিয়ে এসেছে, কে নিয়ে এসেছে? কোন একজন তো রেসপন্সিবল। তারা কারা? তারা কি এই সমর্থকরা? আপনারা যেমন ওই ক্লিপটা দেখেছেন, আমি ওই ক্লিপটা দেখেছি। ইতালির 4th ডিভিশন লিগ ভাই আমি ফলো করি না, এটা ভাই আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা করেন, আমি ফলো করি না। এখন সেইখান থেকে ফাহমিদুলকে যদি ন্যাশনাল টিমের এখানে যদি মনে হয় যে আমরা ভারতের বিপক্ষে এই ম্যাচে ট্যাকটিক্যাল এবং টেকনিক্যাল রিজন আমরা রাখবো না, কোচ যদি সেটা মনে করেন, তাহলে তো ভাই আমি মনে করি যে সেটা ফেয়ার এনাফ। কিন্তু ফাহমিদুলের সময় কি শেষ হয়ে গিয়েছে? আমাদের ভবিষ্যতে ন্যাশনাল টিমের খেলা রয়েছে না, তার বয়স মাত্র 18 বছর, তার আবার ফেরার সুযোগ রয়েছে না। আমাদের এই অহেতুক শোরগোলটা তোলার আসলে মানেটা কি? দেখুন, বাংলাদেশের যেই সাপোর্টাররা আজকে তাবিদাউলের সঙ্গে, ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করেছেন, তাদের প্রতি আমার চূড়ান্ত সম্মান রয়েছে। অবশ্যই তারা ফুটবলটাকে ভালোবাসেন, বাংলাদেশের ফুটবলকে ভালোবাসেন, বাংলাদেশের ফুটবলকে ভালোবেসেই তারা এই কাজগুলো করছেন বলে আমি সেটা বিশ্বাস করি। আপনারা ওইখানে যেই কথাগুলো বলেছেন সেগুলো কি সব ঠিক আছে? ধরুন আমি ওইখানে দেখছিলাম যে একজন প্রতিনিধি তিনি বলছেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টকে যে গত 30 বছরে তো ছাগল দিয়ে কিছু হয় নাই, এখন আমরা ভেড়া দিয়ে চেষ্টা করি। সিরিয়াসলি
বাংলাদেশের ফুটবলারদের আপনারা এইভাবে দেখে বাংলাদেশের ফুটবলারদের ভালোবাসার কথা বলবেন? বাংলাদেশের ফুটবলারদের আপনাদের ছাগল মনে হয় এবং বাইরে থেকে যাদের নিয়ে আসবে তাদের ভেড়া মনে হয়, এই দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা হচ্ছে কি আমাদের ফুটবলের উন্নতিটা করব? আমার দুঃখের যে জায়গা, শুরুতে বলছিলাম মন খারাপের যে জায়গা, সেটা হচ্ছে হামজা চৌধুরী দেশের ফুটবলে এসেছেন, এইটাই সবচেয়ে বড় ঘটনা। এবং আমরা দেখেন পরশুদিন সেটা কিভাবে সেলিব্রেট করেছে, পুরো দেশ, পুরো জাতি হিসেবে কিভাবে সেলিব্রেট করেছে। আর এখন সেই হামজা চৌধুরীর প্রত্যাবর্তন ছাপিয়ে ফাহমিদুলের থাকা না থাকাটা বড় ইস্যু হয়ে গেল। বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য অনেক কিছু করতে হবে, বাংলাদেশের ফুটবলের সিন্ডিকেট ভাঙতে হবে, অবশ্যই এই জায়গাটাতে ফুটবল ফেডারেশনের করণীয় অনেক কিছু রয়েছে। কিন্তু সেই সব কিছু ওই মাত্রাতে গিয়ে আমাদের এই কোচ হাবিয়ার কাবরেরাকে বাদ দিয়ে আমি মনে করি তিনি খুবই একটা অ্যাভারেজ কোচ, বা বিলো অ্যাভারেজও বলতে পারেন। ভালো কোচ আনা হোক, ভালো কোচ আনার চেষ্টা করা হোক। সেই জায়গাটাতে আমরা না থেকে আমাদের যদি মনে হয় যে ফাহমিদুলকে জাতীয় দলে আনলেই আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, ভারতের বিপক্ষে আমরা 3 গোলে জিতবো, বাংলাদেশ ফুটবল টিমটার র্যাঙ্কিংটা যে এখন আমরা 180 ঘরে আছি সেখান থেকে আমরা শুধু 80 ঘরে চলে আসবো, ভাই এগুলো করে সাময়িক একটা শুধুমাত্র ক্রেডিট নেওয়া যাবে, বাহবা নেওয়া যাবে, সোশ্যাল মিডিয়াতে হাততালি পাওয়া যাবে, বাংলাদেশ ফুটবলের কিছু মানে আমি জানি আমার এই কথার সঙ্গে আপনারা অনেকে, আমি আবারও বলছি, অনেকেই একমত হবেন না, কিন্তু যেটা ঠিক, যেটা সঠিক, যেটা আমার ক্রীড়া বোধ যেটা বলে আমি ভাই সেটা বলবই। বাংলাদেশ ফুটবলটা আমরা সবাই ভালোবাসি এবং আমরা সবাই চাই, আমি অন্য একটা ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ মাল্টি স্পোর্টস নেশন হয়ে উঠুক, শুধুমাত্র ক্রিকেট কেন্দ্রিক না থাকুক। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের স্পোর্টিং নেশন হিসেবে আমরা এগিয়ে যেতে পারবো, সেই জন্য ফুটবলের পুনরুত্থানটা খুবই প্রয়োজন। কিন্তু সেটা এই ওয়েতে না, যেই ওয়েতে করা হচ্ছে, এই ভালোবাসাটা আপনারা আমরা সবাই মিলে অন্যভাবে দেখাই। আমরা সেটা হচ্ছে গিয়ে যখন আমাদের ঘরোয়া ফুটবল লিগে খেলাগুলো যখন হয় তখন আমরা সেই ক্লাব কেন্দ্রিক হয়ে যাই, আমাদের সেই ফুটবলের জায়গাটাতে আমরা সমর্থনের ওই জায়গাটাতে সাপোর্ট দিই। এইভাবে আস্তে আস্তে একটা ক্লাব কালচার, ফুটবল কালচারটা তৈরি হবে। যেইভাবে আমরা করতে চাচ্ছি সেইভাবে আসলে হবে না। সো ফাহমিদুল ইস্যুতে আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমের এই কোচ হাবিয়ার ক্যাবরেরা তিনি ভুল হতে পারেন। যদি তিনি ভুল হন তাহলে তার পদত্যাগের দাবিটা করতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচ ধরেন হেরে গেলাম আমরা, তার পদত্যাগের দাবি করেন আপনারা, কোনো অসুবিধা নেই। কিন্তু ন্যাশনাল টিমের একটা প্লেয়ারকে একজন কোচ এসে এটা নিয়োগ দেওয়া বাধ্য করবেন, এইটা আসলে হতে পারে না। এবং আমি জানি না যে আমাদের ক্রীড়া উপদেষ্টা কি বুঝে ঘোষণা দিয়ে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে ফাহমিদুলের ইস্যুতে তিনি মিটিং করবেন, এই ঘোষণাটা তিনি দেন। ফুটবল কিভাবে পরিচালিত হয় সেই সম্পর্কে কি তার আইডিয়া কি যথেষ্ট নেই? ব্রাজিলের প্রেসিডেন্ট রোমারিওকে আনার কথা বলেছিলেন মেঠো বক্তৃতায়, তার কোচকে ডেকে এনে ওই যে তাকে রোমারিওকে কেন নেওয়া হবে না সেই আলোচনাতে না। তো আজকে ঠিকই তিনি ওই মিটিং করে, ক্রীড়া উপদেষ্টা মিটিং করে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে তারপরে জানিয়েছেন যে এটা ফুটবলের অভ্যন্তরীণ ব্যাপার। অবশ্যই অভ্যন্তরীণ ব্যাপার। তাহলে হচ্ছে কি কালকে আপনি এই ঘোষণা আপনার ওই যে মিডিয়াকে একেবারে জানিয়ে মন্ত্রণালয় থেকে সেটা আসলে কেন দেওয়া হয়েছিল? ফুটবলের পুরা সাইকেলটা, পুরা সিস্টেমটা যেভাবে হয় সেটা যদি আমরা না বুঝতে পারি তাহলে এই যে অল্প কিছুদিনের মোহে আমরা একটু লাফালাফি করবো, চিল্লাচিল্লি করবো, আলটিমেটলি গিয়ে বাংলাদেশ ফুটবলের কোনো উন্নতি হবে না। সো আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি করজোরে যে প্লিজ ফাহমিদুলকে যেহেতু আর ন্যাশনাল টিমে নেওয়া হবে না, সেটা কোচ ক্লিয়ারলি বলে দিয়েছেন, ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বলে দিয়েছেন, এখন এই ইস্যুটাতে আমরা না থেকে আমরা বরং ভারতের বিপক্ষে ম্যাচের দিকটাতে কনসেন্ট্রেট করি। সেইটাই বাংলাদেশ ফুটবলকে একটা নতুন দিনের জাগরণের, নবজাগরণের নতুন দিনের একটা সূত্রপাত ঘটাতে পারে বলে আমরা সবাই বিশ্বাস করি। এবং সেই বিশ্বাসের সঙ্গে আসুন আমরা সবাই পরস্পরের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে ফুটবলের সেই পুরনো দিনের হারানো গৌরব ফেরানোর জন্য একসঙ্গে সবাই মিলে চেষ্টা করি।